বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দ্বিতীয় আলোচনায় যাব বাংলার মুসলমানদের ইতিহাস বই থেকে। শাহী মহলে খ্রিস্ট ধর্মের এতখানি প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল যে কয়েকজন শাহজাদা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন এবং হকিন্সের নেতৃত্বে অন্যান্য খ্রিস্টান প্রবাসীদের সাথে 50 জন অশ্বারোহী পরিবেষ্টিত মিছিল সহকারে গির্জায় গমন করতেন। জাহাঙ্গীর তার উপর ইউরোপীয় বন্ধু বান্ধব সহ সারা রাত্রি শাহী মহলে মদ্যপানে বিভোর হয়ে থাকতেন। মুঘল সাম্রাজ্যের সমাধি রচনার কাজ আকবর নিজেই করেছিলেন, তা আগেই বলা হয়েছে। অতঃপর তার আদর্শহীন মদ্যপায়ী পুত্র জাহাঙ্গীর স্যার টমাস রো ও তার উপদেষ্টা ও গুরু সুচতুর কূটনীতিবিদ রেভারেন্ড ইউসেবি মিলে এ সমাধি রচনার কাজ ত্বরান্বিত করেন। টমাস রো তাদের বিভিন্ন দাবি দেওয়া মঞ্জুর করে নিজে জাহাঙ্গীরকে সম্মত করেন। সুরাটে প্রতিষ্ঠিত কারখানাটি দ্বারা ইংরেজগণ শুধু বাণিজ্যিক সুবিধা লাভের সুযোগ পায়নি, বরঞ্চ এ কারখানাটি তাদের একটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত হয়। শাহী সনদের শর্ত অনুযায়ী শুধু সুরাটেই নয়, মুঘল সাম্রাজ্যের অন্যান্য স্থানেও যথা আগ্রা, আহমদাবাদ ও ব্রুচে ইংরেজদের কারখানা তথা সামরিক ঘাঁটি গড়ে ওঠে। এভাবে আকবর ও জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরে খাল খনন করে দূরদেশ থেকে সর্বগ্রাসী কুম্ভীর আমদানি করেন। একদিকে বিদেশি শক্তি ইংরেজ ভারতে উড়ে এসে জুড়ে বসল, অন্যদিকে ভারতের হিন্দু শক্তিও প্রবল হয়ে উঠল। রাজপুত এবং মারাঠা শক্তি মুঘল সাম্রাজ্যের পরম শত্রু হয়ে দাঁড়ালো। আকবর যে মুসলিম শক্তির ধ্বংস সাধন করেছিল, আওরঙ্গজেব ও পাদশাহ গাজী সেই লুপ্ত শক্তির পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম করেন। মারাঠা ও রাজপুত শক্তি দমনে তাকে দীর্ঘদিন ধরে ব্যতিব্যস্ত রাখা হয়। তারপর যদি তার উত্তরাধিকারীগণ শক্তিশালী ও বিচক্ষণ হতেন, তাহলে হয়তো পতন উন্মুখ সাম্রাজ্যকে রক্ষা করা যেত। কিন্তু পরম পরিতাপের বিষয় এই যে, তার মৃত্যুর পর থেকে আরম্ভ করে পলাশীর যুদ্ধ পর্যন্ত যারাই দিল্লির সিংহাসন অলংকৃত করেছিলেন, তারা ছিলেন শাসন কার্য পরিচালনায় অযোগ্য, বিলাসী ও অদূরদর্শী। এ কথা এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অমুসলিম ঐতিহাসিকগণ মুঘল সাম্রাজ্যের অধঃপতনের জন্য একমাত্র আওরঙ্গজেবকেই দায়ী করেন। বাংলার হোসেন শাহ ও সম্রাট আকবরের উচ্চ প্রশংসার যতটা তারা পঞ্চমুখ, ততটা আওরঙ্গজেবের চরিত্রে কলঙ্ক লেপনে তারা ছিলেন সোচ্চার। তাকে চরম হিন্দু বিদ্বেষী বলে চিত্রিত করা হয়েছে এবং বলা হয়েছে যে তার অনুসৃত হিন্দু স্বার্থের পরিপন্থী শাসন নীতি এবং বিশেষ করে জিজিয়া প্রথার পূর্ণ প্রবর্তন ভারতের হিন্দু জাতিকে মোগলদের শত্রুতা সাধনে বাধ্য করে। কিন্তু এ অভিযোগগুলি নিছক কল্পনাপ্রসূ ও দুরভিসন্ধিমূলক। ইতিহাস থেকে এর কোনো প্রমাণ পেশ করা যাবে না। সত্য কথা বলতে গেলে রাজপুত ও মারাঠাগণ ভারতের মুসলিম শাসনকে কিছুতেই মনে প্রাণে মেনে নিতে পারেনি। তাদের ক্রমবর্ধমান শক্তি ও শত্রুতার মনোভাব লক্ষ্য করে আকবর তাদেরকে তুষ্ট করার জন্য অতিশয় উদারনীতি অবলম্বন করেও ব্যর্থ হয়েছেন। শিবাজির নেতৃত্বে মারাঠাগণ আওরঙ্গজেবের চরম বিরোধিতা করেন। তিনি জিজিয়া কর প্রবর্তিত করার 1 বছর পূর্বে 1679 খ্রিস্টাব্দে শিবাজি মৃত্যুবরণ করেন। অতএব জিজিয়া করে হিন্দু জাতির বিরোধিতার কারণ ছিল, এ কথা মোটেই ন্যায়সঙ্গত নয়। এ কথা অনস্বীকার্য যে তৎকালীন ভারতের ইতিহাস যারা লিখেছিলেন তারা সকলেই বলতে গেলে ছিলেন মুসলমান।
তাই সে সময়ের প্রকৃত ইতিহাস জানতে হলে অধ্যয়নের প্রয়োজন হবে বাদাউনি, আকবরনামা, কাফি খান, তারিখে ফেরেশতা, মায়াসিরে আলমগীরি প্রভৃতি। কিন্তু ইউরোপীয় খ্রিস্টান ঐতিহাসিকগণ ইতিহাসের বহু ঘটনাকে বিকৃত করে পেশ করেছেন। পরবর্তীকালে অর্ধ পৃথিবী জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। সর্বত্র তাদের সাম্রাজ্য জুড়ে রাষ্ট্রভাষা হিসাবে প্রচলিত ছিল ইংরেজি ভাষা। এই ইংরেজি ভাষার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় মুসলমানদের ইতিহাসকে এক বিকৃত ও কল্পিত রূপ তারা তুলে ধরেছেন। ইংরেজি ভাষার ইতিহাসের ছাত্রদের সামনে ভারতে ইংরেজদের 200 বছরের শাসনকালে এ বিকৃত ও ভ্রান্ত ইতিহাস ছাত্রদের মনোমস্তিষ্কে বদ্ধমূল করে দেওয়া হয়েছিল। এ বিকৃতকরণের কারণও ছিল বাদশাহ আওরঙ্গজেবের কথাই ধরা যাক। বাদশাহ আকবর ও জাহাঙ্গীর কর্তৃক ইংরেজদেরকে অন্যায়ভাবে অতিমাত্রায় প্রশ্রয় দানের ফলে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে তারা একটা শক্তি গড়ে উঠেছিল। বাদশাহ আওরঙ্গজেব তা বুঝতে পেরেছিলেন। তার আমলে বাংলার মীর জুমলা ও নবাব শায়েস্তা খান বারবার ইংরেজদের ঔদ্ধত্য দমন ও প্রশমিত করেছেন। বাদশাহ দুর্বাদ ব্যবসায় দুর্নীতি, চোরাচালান, মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রভৃতির কারণে তাদেরকে বারবার শাস্তিও দেওয়া হয়েছে, তাদের পুঁজি বাজেয়াপ্ত করা হয়েছে। শেষ পর্যন্ত এক পর্যায়ে বাদশাহ আওরঙ্গজেব ইউরোপীয়দের সাথে তাদের সকল ব্যবসা নিষিদ্ধ করে এক ফরমান জারি করেন। আকবর যে মুসলিম সামরিক শক্তি ধ্বংস করে মুঘল সাম্রাজ্যকে শত্রুর মুখে ঠেলে দিয়েছিলেন, বাদশাহ আওরঙ্গজেব সেই মুসলিম সামরিক শক্তি পুনর্গঠনে আজীবন চেষ্টা করেন। খ্রিস্টান ও হিন্দু জাতির কাছে উপরোক্ত কারণে আওরঙ্গজেব ছিলেন দোষী। তাই তার শাসনকালকে কলঙ্কময় করে চিত্রিত করতে এবং তার নানাবিধ কুৎসা রটনা করতে তারা তৎপর হয়ে ওঠেন। অমুসলিম শাসকগণ স্বার্থপ্রণোদিত হয়ে আলমগীর আওরঙ্গজেবের চরিত্রে যে সব কলঙ্ক আরোপ করেছেন, ইতিহাসের নির্ভরযোগ্য প্রমাণাদির দ্বারা তার সবটাই খণ্ডন করেছেন। শিবলি নোমানী তার আওরঙ্গজেব আলমগীর পর এক নজর গ্রন্থে এই সংক্ষিপ্ত অথচ তথ্যবহুল গ্রন্থখানিতে তিনি আওরঙ্গজেবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির সমুচিত জবাব দিয়েছেন। অতএব ইতিহাসের দৃষ্টিকোণ থেকে একথা দ্বিধাহীন চিত্তে বলা যেতে পারে যে আওরঙ্গজেবের বিরুদ্ধে আরোপিত অভিযোগের মধ্যে সততার লেশমাত্র নেই। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য তাকে কণামাত্র দায়ী করা যেতে পারে না। প্রকৃত ব্যাপারে এই যে আকবর কর্তৃক দুর্ধর্ষ মুসলিম সেনাবাহিনীর বিলোপ সাধনের পর ভারতের হিন্দু মারাঠা রাজপুতদের উপর তার নির্ভরশীলতা, বৈদেশিক ও বিধর্মী ইংরেজদের ব্যবসার নামে রাজনৈতিক শক্তি সঞ্চয়, মুসলিম শাসন উৎখাতের জন্য হিন্দু ও ইংরেজদের মধ্যে অশুভ আঘাত এবং তার সাথে মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধঃপতনের প্রভৃতি বাংলা তথা ভারত থেকে মুসলিম শাসনের বিলোপ সাধন করেছিল। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখি কিভাবে পলাশী ক্ষেত্রে বাংলা বিহারের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে ইংরেজ শাসনের গোড়াপত্তন করে। ভারতের বিভিন্ন স্থানে ইংরেজদের ব্যবসা কেন্দ্র গড়ে তোলার পিছনে বিরাট রাজনৈতিক অভিসন্ধি লুকায়িত ছিল। ব্যবসা বাণিজ্য করতে এসে একটা বিরাট সাম্রাজ্যের মালিক মুখতার হয়ে পড়া এক আকস্মিক ও লৌকিক ঘটনার ফল নয়। 50 ও 16 শতাব্দীতে ভৌগোলিক আবিষ্কারের ফলে আন্তর্জাতিক ব্যবসার পথ উন্মুক্ত হয় এবং ইউরোপীয় জাতিগুলির মধ্যে পারস্পরিক ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। ফলে আমেরিকা, স্পেন বা সাম্রাজ্য, মশলার দ্বীপে ওলন্দাজ সাম্রাজ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার ফরাসি সাম্রাজ্য এবং দক্ষিণ এশিয়ার ব্রিটিশ সাম্রাজ্য স্থাপিত হয়।
সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে অগ্রগতির নীতি ফরওয়ার্ড পলিসি অবলম্বন করে এবং যেসব বাণিজ্যিক এলাকায় তাদের প্রতিনিধিগণ বাস করত তারা একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হোক, এ ছিল তাদের একান্ত বাসনা। 1682 খ্রিস্টাব্দে ইংরেজগণ ওলন্দাজদের নিকটে ইন্দোনেশিয়ার মার খেয়ে সেখান থেকে পাতি গোটায়। পর বৎসর 1683 খ্রিস্টাব্দে ইংরেজদের রাজদরবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সনদ দান করা হয় তার বলে তারা ভারতের যে কোনো শাসকের বিরুদ্ধে যুদ্ধ সন্ধি করতে অথবা যে কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারত। দ্বিতীয় জেমস কর্তৃক প্রদত্ত সনদে তাদেরকে অধিকার ক্ষমতা দান করা হয়। এর ফলে তারা 1686 খ্রিস্টাব্দে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পরাজয় বরণ করে। পূর্বে উল্লেখিত করা হয়েছে যে ক্যাপ্টেন হিথের নেতৃত্বে ডিফেন্স নামক রণতরী অস্ত্রশস্ত্রে সজ্জিত করে ভারতে পাঠানো হয়। হিথ সুতানটি থেকে যুদ্ধের জন্য অগ্রসর হয়ে ব্যর্থতার সম্মুখীন হয়। এর ফলে কোম্পানির ডিরেক্টরগণ কিছুটা দমে গেলেও ভারতে অবস্থানকারী প্রতিনিধিগণ নতুন উৎসাহ উদ্যমে কাজ করে যায়। তাদের দৃষ্টি এবার ফরাসি বণিকদের উপর নিবদ্ধ নয়। ফরাসিদের প্রধান ব্যবসা কেন্দ্র ছিল পন্ডিচেরি এবং তার অধীনে মুসলিম কারিকল, মাহে, সুরাট প্রভৃতি স্থানে তাদেরকে কারখানা প্রতিষ্ঠিত ছিল। পক্ষান্তরে ইংরেজদের বাণিজ্যিক হেডকোয়ার্টার ছিল মাদ্রাজ এবং তার অধীনে বোম্বাই ও কলকাতায় তাদের গুরুত্বপূর্ণ কারখানা ছিল। এদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত তা যুদ্ধের আকার ধারণ করে। ফরাসিগণ তাদের মনোনীত ব্যক্তি মীর জাফর জং ও চান্দা সাহেবকে যথাক্রমে হায়দ্রাবাদ ও কর্ণাটকের সিংহাসন লাভে সাহায্য করে। 1751 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কর্ণাটকের রাজধানী আরকট দখল করে। এভাবে ইংরেজ অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ধন্যবাদ।